আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৮ই জুন ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে এরদোয়ানের পক্ষে নেতাহুকে ট্রাম্প পুতিনের চপেটাঘাত। খুবই চমকপ্রদ, ইন্টারেস্টিং একটা সংবাদের পর্যালোচনা। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সত্যিকার অর্থেই বিশ্বে যে একজন প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন তা এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠবে। রাষ্ট্রবিজ্ঞানে প্র্যাগমাটিজম বলে একটা কথা আছে, মানে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে বাস্তবিক যে কোনো উদ্যোগ গ্রহণ করা বা বাস্তবিক নীতির আলোকে কাজ করা, এটাকে বলে প্র্যাগমাটিজম। আন্তর্জাতিক ভাবে যেসব নেতা মানুষকে আলোকিত করেন, আশা দেন এবং সমন্বয়বাদিতা ধারণ করেন, তার মধ্যে অন্যতম নেতা হচ্ছেন রিসেপ তাইপ এরদোয়ান। ফলে তিনি অনেক সময় প্রতিবাদ উচ্চারিত করলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে নামেন না বা কোনো পক্ষে যুদ্ধ করেন না। আমরা এজন্যই মাঝে মধ্যে এরদোয়ানের বিরুদ্ধে ক্ষুব্ধ হই, বলি যে তিনি শুধু কথাই বলেন কিন্তু কোনো কাজ করেন না। কিন্তু দেখুন, শুধু কথা বলা এবং কাজ করা দুটো আলাদা বিষয়। প্রথমত, শুধু কথা বলা যেমন যথার্থ নয়, একইভাবে আবার কথা না বলে কাজ করাও বুদ্ধিমানের কাজ। তো অনেকে বলে থাকেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলে থাকেন, এরদোয়ান সময়ে সময়ে কথা বলেন, কড়া মন্তব্য করেন, আবার যখন তিনি কাজ করেন তখন একেবারেই চুপ থাকেন। তিনি ওই বিষয়ে আর কোনো কথা বলেন না। প্রিয় দর্শক, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা খুবই চমকপ্রদ। আপনাদের জানানোর লোভ সামলাতে পারলাম না। সৌদি আরবের গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহু সাম্প্রতিক যুদ্ধের মধ্যে আসলে খানিকটা বেকায়দায় আছেন। নেতানিয়াহু কেন যুদ্ধ চাচ্ছেন? কারণ আগামী নির্বাচনে যদি এই যুদ্ধ থাকে, যদি কন্টিনিউ থাকে, তাহলে আগামী নির্বাচনটি বিলম্বিত হবে। যতদিন দেরি হবে ততদিনই নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে নির্বাচনটি নির্বিঘ্নে হয়ে যাবে ইসরায়েলে, আর ভয়াবহভাবে তার পতন ঘটবে। সেই জন্য নেতানিয়াহু যেন তেন ভাবে যে কোনো প্রকারে যে কোনো শক্তি প্রয়োগ করে অজুহাত দাঁড় করিয়ে চাইছেন যে যুদ্ধটা বহাল থাকুক। আর এ কারণেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু তার মিত্র খোঁজার জন্য অস্থির হয়ে নানা ধরনের কর্মকাণ্ড করছেন। নেতানিয়াহুর মিত্রকে, ১ নম্বর মিত্র তো মার্কিন যুক্তরাষ্ট্র, আর ২ নম্বর মিত্র ভারত। এর বাইরে পৃথিবীতে নেতানিয়াহুর দাঁড়াবার জায়গা নেই। কিন্তু এই নেতানিয়াহু কদিন আগে ট্রাম্পকে ফোন করে বলেছেন যে আমরা আশঙ্কা করছি যে তুরস্ক সিরিয়া থেকে আমাদের উপর হামলা চালাবে। তখন ট্রাম্প কি বলেছেন দেখুন, যে তুরস্ককে উস্কানি দেওয়া থেকে বিরত থাকুন, এটি একটি শক্তিশালী দেশ এবং এরদোয়ানের সাথে আমার সুসম্পর্ক আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পর এরদোয়ান এবং ডোনাল্ড ট্রাম্পের একটা যৌথ ব্রিফিং হয়েছে। ওয়াশিংটনে সেই যৌথ ব্রিফিং এ কি আন্তরিক পরিবেশের মধ্যে আমরা দেখেছি ট্রাম্প এবং এরদোয়ানের। তো যাই হোক, আমরা জানি যে ন্যাটোভুক্ত রাষ্ট্র হিসেবে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। আবার ব্যক্তিগতভাবে এরদোয়ানের সঙ্গেও ট্রাম্পের ভালো সম্পর্ক আছে। কিন্তু নেতানিয়াহুকে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তুরস্ককে উস্কানি দেওয়া ঠিক হবে না। অনেক শক্তিশালী রাষ্ট্র, এরদোয়ানও আমার বন্ধু। দেখুন, এরপরে নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে একই অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে তুরস্ক থেকে আমাদের রক্ষা করার জন্য সিরিয়ার রাশিয়ার ঘাঁটিগুলো অবশ্যই রাখতে হবে। এই সহায়তা চেয়েছেন পুতিনের কাছে। তখন পুতিন কি বলেছেন? বলেছেন যে সেটা আমার উপর নির্ভর করে না। এরদোয়ান আমার বন্ধু এবং একজন শক্তিশালী নেতা, আর সিরিয়াকে দেখভাল করছেন বা সিরিয়ার অভিভাবক হিসেবে সবসময় পাশে রয়েছেন সীমান্তবর্তী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সুতরাং সিরিয়ায় আমাদের ঘাঁটি থাকবে কি থাকবে না সেই বিষয়ে আমার বন্ধু এরদোয়ান সম্ভবত সিদ্ধান্ত নেবেন। এখন এই বিষয়টি আপনাদের কাছে আনতে চাই যে হঠাৎ করেই নেতানিয়াহু কেন এই আশঙ্কা করছেন যে তুরস্ক ইসরায়েলে হামলা করবে। দীর্ঘদিন ধরেই
নেতানিয়াহুর ঘনিষ্ঠ ভাজনরা এই আভাস দিচ্ছেন যে ইরান পরবর্তী ইসরায়েলের শত্রু হচ্ছে তুরস্ক। কেন? কারণ তুরস্কে যিনি ক্ষমতায় আছেন তিনি মুসলিম ঐতিহ্যবাদী রাজনীতির পক্ষের মানুষ। তিনি ওসমানীয় সাম্রাজ্যের প্রতিনিধিত্বকারী বা চেতনা ধারণকারী একজন ব্যক্তি। একসময় তো এই ফিলিস্তিন এবং ইসরায়েলি ভূখণ্ড উসমানীয় খেলাফতের অংশ ছিল। আর এরদোয়ান এমন একজন চৌকস ও দূরদর্শী ব্যক্তি যে তিনি একই সঙ্গে পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য এবং সুপার পাওয়ার রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক রেখে নিজের দেশকে এমন শক্তিশালী পর্যায়ে উন্নীত করেছেন, ভবিষ্যতে মুসলিম উম্মার প্রয়োজনে এইসব শক্তিকে কাজে লাগিয়ে তুরস্ক ইসরায়েলে হামলা করতে পারে। এই আশঙ্কা ইসরায়েলের অভ্যন্তরে তাদের সামরিক বিশ্লেষকরা যেমন করছেন, একইভাবে বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিজও কদিন আগে কলাম লিখে এই আশঙ্কা করেছেন। নেতানিয়াহুও অনেকবার বলেছেন, কারণ ইতোমধ্যেই তুরস্ক আর ইসরায়েলের বাণিজ্যিক সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গেছে। বিভিন্নভাবে নেতানিয়াহুকে আটকাবার জন্য বুদ্ধিবৃত্তিক পথে ভালোই খেলেছেন এরদোয়ান, যদিও আমরা সেটা দৃশ্যমানভাবে দেখছি না। কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যানে বা অর্থনৈতিক সূচকে আমরা দেখতে পাবো নেতানিয়াহুকে গলা টিপে ধরার জন্য যত উদ্যোগ আছে এরদোয়ান গ্রহণ করেছেন। এরদোয়ানের দেশ তুরস্কে হামাসকে যেমন ব্যবসা করার জন্য অবারিত সুযোগ করে দিয়েছেন, একইভাবে হামাসের লিডারদের অভয়ারণ্য হিসেবেও তুরস্ক পরিচিত। তো যাই হোক, একইভাবে ইরানকে প্রযুক্তি, গোয়েন্দা বৃত্তি এবং সামরিক নানা ধরনের সহযোগিতাও করছে তুরস্কের এরদোয়ানের প্রশাসন। তো সেই জন্য নেতানিয়াহু আশঙ্কা করছেন যে হয়তো অদূর ভবিষ্যতে তিনি আক্রান্ত হতে পারেন এরদোয়ানের দ্বারা। কিন্তু আমরা নির্মম পরিহাসের মতো গিয়ে দেখলাম পুতিন বললেন যে না, আমরা সিরিয়া থেকে ঘাঁটি সরাবো কিনা সেটা নির্ভর করছে এরদোয়ানের উপর। কারণ আপনারা জানেন এই সিরিয়া নিয়ে একদিকে ইরান, অন্যদিকে তুরস্ক এবং রাশিয়া দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক যুদ্ধের মধ্যে ছিল। শেষ পর্যন্ত ইরানি কক্ষ বলয় হেরে গেছে, আর বিজয়ী হয়েছে এরদোয়ানের সঙ্গে লিয়াজুকারী সংগঠনগুলোই। শেষ পর্যন্ত তারাই ক্ষমতা নিয়েছে, এখন তারাই শাসন করছে। তো এইরকম একটা পরিস্থিতিতে সিরিয়ার সঙ্গে তুরস্কের এখন খুবই ভালো সম্পর্ক চলছে, ইতিহাসের সবচেয়ে সুসম্পর্ক বলা যায়। সিরিয়ার অগ্রগতি উন্নয়নের জন্য রিসেপ তাইপ এরদোয়ান নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন, বলা যায় যে অভিভাবক হিসেবে দেখভাল করছেন রাষ্ট্রটির। তো এইরকম একটা পরিস্থিতিতে সিরিয়া কি করবে না করবে সেটা পুতিনের উপর নির্ভর করছে না, নির্ভর করছে এরদোয়ানের উপর। সেই জন্য এরদোয়ান এই মন্তব্যটি করেছেন। এবং নেতানিয়াহুকে অবাক করে দিয়ে ট্রাম্প বললেন যে না, এরদোয়ান আমার বন্ধু। কারণ বিগত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক যে শীতলতায় গিয়েছিল, এটা এরদোয়ানের শাসনামলেই। সেই সম্পর্ককে আস্তে আস্তে নেতানিয়াহু, দুঃখিত, এরদোয়ান উষ্ণতায় নিয়ে গেছেন। আপনারা জানেন জো বাইডেনের সময়ে এরদোয়ানের সঙ্গে সম্পর্ক ভয়াবহ খারাপ অবস্থায় উপনীত হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আবারও তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাছাকাছি আসার চেষ্টা করে। নানা ইস্যুতে তুরস্ক যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রও খানিকটা নীরবই থেকেছে তুরস্কের ব্যাপারে। কারণ মধ্যপ্রাচ্যে এখন যদি অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে শক্তপোক্ত সম্পর্ক করতে হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তুরস্ককে লাগবে। মূলত এ কারণেই ঘনিষ্ঠ বন্ধু এরদোয়ানের হাত ছাড়তে চাইছেন না ট্রাম্প, আর এজন্যে ট্রাম্প এত বড় একটা অবস্থান নিলেন, যেটা এখন ওয়াশিংটন বলি, পেন্টাগন বলি বা মধ্যপ্রাচ্যের যে কোনো বিশ্লেষকই বিশ্লেষণ করে বলছেন যে ট্রাম্প সঠিক পথে আছেন এই ক্ষেত্রে। দেখুন, এই যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের নানা আলাপ আলোচনা বাড়াবাড়ন্ত হয়েছে, এর পেছনে অদৃশ্যভাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বড় ভূমিকা রয়েছে। আপনারা জানেন দৃশ্যমানভাবে পাকিস্তান এখানে দুতিয়ালি করছে, কিন্তু অন্তরালে রয়েছে তুরস্ক। হাকান ফিদানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। তারা
নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন সমঝোতার জন্য। সেক্ষেত্রে আঙ্কারারও সহযোগিতা নিয়েছেন। তো অদৃশ্যে কলকাঠি কিন্তু রিসেপ তাইপ এরদোয়ান এবং তার মন্ত্রী পরিষদও নাড়ছে। সুতরাং নেতানিয়াহু বেশ বিপদেই আছেন। কি হবে বলা যায় না। দেখা যাক সময়ই তা বলে দেবে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।